ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন ও সংস্কার, ভাবনা ও প্রত্যাশার পার্থক্য। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে দর্শক আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তার পাশে আছেন হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি অতিথি। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনাম। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, নির্বাচিত প্রতিনিধিরাই বাস্তব সংস্কার করতে পারে, চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলনে বলেছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নির্বাচনী সংস্কার কমিশন, নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থায় ফিরতেই গণমাধ্যম প্রতিনিধিদের পরামর্শ। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। খুনি হাসিনা ও দোসরদের পুনর্বাসন ঠেকাতে সার্জিসের হুঁশিয়ারি। দেশে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি দেখেন সংশ্লিষ্টরা, বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করতে হবে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং 5ই আগস্টের পরের মামলায় নির্দোষদের হয়রানি না করতে নতুন আইজিপি নির্দেশ, যথাযথ তদন্ত করতে বলেছেন। শিরোনাম শুনছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। হাসান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সম্প্রতি প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি বলেন তারা সংস্কার চান না, এখনই নির্বাচন দিয়ে দিব। নির্বাচনটা হচ্ছে কবে? এটা তো একটা কঠিন প্রশ্ন। নির্বাচন কবে হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু রূপরেখাটা তৈরি হচ্ছে। সংস্কার কমিশন অনেকগুলি গঠিত হয়েছে, কিছু কিছু অগ্রগতিও হয়েছে, আবার অনেকগুলির কমিটিও পর্যন্ত হয়নি। আবার প্রত্যাশার চাপটাও আস্তে আস্তে বাড়ছে। রাজনৈতিক দলগুলিও কিন্তু নির্বাচনমুখী হয়ে উঠছে, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আজই তারা শপথ নিতে যাবেন, তারপর দায়িত্ব গ্রহণ করবেন। একটা রোডম্যাপ আমরা কিন্তু শিগগিরই আশা করছি যে একটা পাওয়া যাবে। আর সংস্কার তো একটা বিশাল ব্যাপার, আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা খুব কম সময়ে কতখানি করা যাবে এটা নিয়ে সন্দেহ তো আছেই, এবং একই গতিতে কিন্তু চলছে না। যতগুলি সংস্কার কমিশন গঠিত হয়েছে সবগুলির গতি একরকম নয়। কোনোটার গতি মোটামুটি ভালো, আবার কোনোটা কিছুটা সন্তোষজনক, আবার কোনোটার গতি একেবারেই অপ্রত্যাশিত রকমের মন্থর। ফলে সামগ্রিক চিত্রটা কিন্তু এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। এর মধ্যে সরকারের 100 দিন পার হয়েছে, আপনি জানেন, 4 মাস হতে যাবে শিগগিরই। তো আমরা আবার অসহিষ্ণু জাতিতে আমাদের ধৈর্যটা একটু কম। ফলে দীর্ঘ 15 বছরে যে স্বৈরাচার আমাদেরকে নিষ্পেষিত করেছে এবং আমাদের ভাবমূর্তিকে নষ্ট করেছে এবং সম্পদ লুট হয়েছে, সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এর মধ্যে একটা নতুন সংস্কার কতখানি করা যাবে এত কম সময়ের মধ্যে? আজকেই একটা জরিপ হয়েছে, ভয়েস অব আমেরিকা করেছে, যে 61% মানুষ চায় যে 1 বছরের মধ্যে নির্বাচন, তাই না? আবার সব সংস্কার শেষ করে নির্বাচন চান, এই তাদের সংখ্যাটা আর একটু বেশি। ফলে এখনই কিন্তু পরিষ্কার করে বলা যাবে না নির্বাচন কবে হচ্ছে। কেউ বলেছেন 18 মাস, কেউ বলেছেন 1 বছর, কেউ বলেছেন আরও 2 বছর। এক একজনের এক এক রকমের মত। এখন রাজনৈতিক দলগুলি যেহেতু প্রধান স্টেক হোল্ডার, তাদের মতামতটা নিতে হবে। নিয়ে কিন্তু একটা শিগগিরই আমরা আশা করি হয়তো 1-2 মাসের মধ্যে আমরা একটা চিত্র পাবো যে নির্বাচনটা কবে নাগাদ হতে যাচ্ছে। এর মধ্যে নির্বাচনী তরঙ্গ শুরু হয়ে গেছে, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনও তাদের কাজকর্ম প্রায় গুছিয়ে এনেছেন। তারপরে সংবিধান সংস্কার নিয়েও নানান কথাবার্তা আছে। এটা রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলেছে, এটার এখতিয়ার কতখানি, এটা তাদের ব্যাপার। নির্বাচিত সরকার সেটা করবে। তো একটা আমার ব্যক্তিগত ধারণা যে সংস্কার 100% আমরা পাবো না, তার মধ্যে নির্বাচনের পথে আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেটা একটা নির্বাচিত সরকার এগিয়ে নিয়ে যাবে।
আচ্ছা, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বাতিল করা, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা সহ বেশ কয়েকটি পরামর্শ এসেছে গণমাধ্যম প্রতিনিধিদের কাছ থেকে। সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন। এছাড়া আরও অনেক রকম পরামর্শ ছিল। এই সব পরামর্শ বাস্তবায়নের সুযোগ আপনি কতটা দেখছেন? ধন্যবাদ আপনাকে। হাফিজ ভাই যেটা বললেন যে অথবা পুরোটা করা না গেলেও আমি মনে করি যে এবারে আমরা সুযোগটা হারাতে চাই না এবং যত সম্ভব সংস্কারটা করা দরকার। এবং কেন করা দরকার, গত 15 বছরে এটা আসলে আমরা বুঝেছিলাম যদি সমন্বিত সংস্কারটা না হয় তাহলে একটি দল তাদের মতো করে সংবিধান কাটাছেঁড়া করে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র হরণ সহ কী করতে পারে। আমার মনে হয় তারপরে এই আলোচনাটা এখন হওয়া উচিত যে যতটা সম্ভব সংস্কার করা সম্ভব ততটা হওয়া দরকার। এই মতামতটা তৈরি করা বা কনসেনসাস বিল্ডিংটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরও কয়েকটি বিষয় আমি একটু আলোকপাত করতে চাই। দেখুন, আমরা নির্বাচন কমিশন আগামীকাল শপথ দিতে যাচ্ছে এবং যাদের মাধ্যমে গঠিত হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন না থাকলেও তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আশা করি তারা ভালো কাজ করবে। কিন্তু যে সমস্যাটা হয়েছে, নির্বাচন কমিশন আসলে তাদের চরিত্র হারিয়েছে এবং চরিত্র যে হারিয়েছে সেটি শুধুমাত্র যে আমাদের কাঠামোগত বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যে সমস্যা ছিল তা নয়। একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন যে ক্রীড়ানকের ভূমিকায় থাকতে পারে না, একটা ঠুনকো কমিশনে পরিণত হয় তা আমরা দেখেছি। তাহলে এই চরিত্র যে নির্বাচন কমিশন হারালো, তাদের চরিত্র ঠিক করতে তো সংস্কার প্রয়োজন। দ্বিতীয় যে জিনিসটি সেটি হচ্ছে যে সংবিধানের যে আমরা সংস্কারের কথা বলছি এবং নির্বাচন কমিশন সংস্কারের যে কমিটি হয়েছে তাদের সাথে কিন্তু একটা সমন্বয় এই কমিশনের করতে হবে। এটি আলাদা কোনো বিষয় নয়। হয়তোবা এখন নির্বাচন কমিশন সংস্কার কমিশন তাদের মতো করে কাজ করছে, কিন্তু যখনই এই কমিশন শপথ নেবে তারা যেমন ভোটার লিস্ট নিয়ে কাজ করবে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ফ্লোগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবে, একই সাথে কিন্তু এই দুটো কমিশনের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ। তাহলে এখানেও একটা সংস্কারের আমরা ভাবতে হবে বা কথাগুলো চিন্তা করতে হবে। 3 নম্বর যে প্রেক্ষিতটি সেটি হচ্ছে যে কতটুকু, যেটা বললাম আমরা যে আপনি একটু আগে তারেক রহমান সাহেবের বক্তব্য দিয়ে বলছেন যে আমরা দ্রুত নির্বাচন দেওয়া দরকার, নির্বাচন যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা এটা সমাধান করবেন। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে সেটা স্বাধীনতা পরবর্তী সময়ে বলি, সেটা 91 বলি, আবার 111 যখন হলো তখন বলি, আমরা যে সংস্কারের প্রত্যাশা করেছিলাম সেটি কিন্তু হয়নি। আমার মনে হয় যে অবশ্যই সব সংস্কার করা যাবে না, কিন্তু জরুরি সংস্কারগুলো সেটা সংবিধান হোক, সেটা নির্বাচন কমিশনও করতে হবে। এজন্য এবার প্রেক্ষিতটি কিন্তু পুরোপুরি ভিন্ন। দেখুন, 1500 মানুষ তাদের জীবন দিয়েছে এখানে, প্রায় 20 থেকে 30 হাজার মানুষ আহত হয়েছে, বলা হচ্ছে যে 4000 মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। প্রেক্ষিতটি পুরোপুরি ভিন্ন। আর এটাকে হাফিজ ভাই যেটি বললেন যে ইনস্টিটিউশনগুলো কোনোটি আর আগের জায়গায় নেই, এটা দুমড়ে মুচড়ে গেছে, কোনোটি ফাংশনাল নেই, কোনো ইনস্টিটিউশন ফাংশনাল নেই। তাহলে এরকম অবস্থা আসলে নির্বাচনেও যাওয়া যাবে কিনা সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। তার মানে সংস্কার প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে, আমি যে জিনিসটি দেখি সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশনটা হচ্ছে কিনা। এই কোঅর্ডিনেশনগুলো বিভিন্ন কমিশন যে গঠিত হলো, সরকার এবং নির্বাচন কমিশন সবার মধ্যে কোঅর্ডিনেশনটা হওয়া কিন্তু মুখ্য। তারপরে আসলে বলা যাবে যে নির্বাচন কবে হবে। তবে এটি ঠিক, আমার মনে হয় যে কারো এই বিষয়ে দ্বিমত নেই যে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার কিন্তু হয়ে নির্বাচনে যেতে হবে, তার আগে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে, তাহলে সেটা করতে হবে না? তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি পুনর্বহালের জন্য বলেন যে এই সরকার করে যাবে, তাহলে এই সরকারের অন্যান্য সংস্কারগুলো আপনি মানবেন না বা আমরা মানব না, সেটি তো হয় না। যেটি করতে হবে যে সবগুলো রাজনৈতিক দলের একটা কনসেনসাস যদি তৈরি করা যায় এবং যে কোন কোন যে কমিশনগুলো গঠিত হলো, আশা করা যাচ্ছে যে 3 মাস হয়তো বা না হলে অনেকগুলো কমিশন মনে হচ্ছে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে পারবে। এবং তার মধ্যে আমি মনে করি যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশনটি হয়েছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য, তাদের মনে হচ্ছে যে কার্যক্রম, এবং আপনি যেটা বললেন যে সাংবাদিকদের সাথে কথা বলেছে, রাষ্ট্রপতির নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রশাসনের ব্যবস্থাপনা, সবগুলো বিষয় কিন্তু আজকে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনায় এসছে বলে বদিউল আলম মজুমদার জানিয়েছেন। তাহলে এই সমস্ত প্রক্রিয়া যে শেষ করতে একটা সময় দিতে হবে। এখন কথাটা হচ্ছে অবশ্যই সময়টা এমন হওয়া উচিত না যে ধৈর্যচ্যুতি হয় বা আশঙ্কা তৈরি হয়। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ, অথবা 2 মাস 3 মাস যাই হোক, রোড ম্যাপটা কিন্তু নির্ধারণ করতে হবে। তাহলে একদিকে যেমন সংস্কার প্রক্রিয়াতে রাজনীতিবিদদের আস্থা অর্জন করা যাবে এবং অন্যদিকে যে আমরা যে স্বপ্ন দেখছি যে সংস্কার করবো সেটা সম্ভব। আমি এখানে মনে করি একটি জিনিস একটু সরকারেরও ভেবে দেখা দরকার, সেটি হচ্ছে যে আমরা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংযোগ আশা করেছিলাম সে জায়গাটা হতে পারত
সবসময় একটা আলোচনার মাধ্যমে, কিন্তু আমার মনে হয় 2 বা 3 রাউন্ডে আলোচনা হলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, এবং সেগুলো খুব ইফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয় না, বোথ ইন টার্মস অফ টাইম এবং এজেন্ডা। এভাবে কোনো নির্ধারিত ছিল না, কোনো বিশেষ বিষয়ে তাদেরকে ডেকেছে, 15 আগস্ট বন্ধ থাকবে কিনা, এটা করা যাবে কিনা, ওটা করা যাবে, এই বিষয়ে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি এখন থেকে সরকার দুটো কাজ করে, কন্টিনিউয়াসলি আপডেট যদি যায় যে এই জিনিসগুলো হচ্ছে, এবং তাদেরকে যদি অ্যাটাচড করে, এবং সেক্ষেত্রে আরও একটা সুবিধা হবে, শুধুমাত্র সংস্কার না, রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করতে পারলে কিন্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অন্যান্য যে চ্যালেঞ্জগুলো গভর্নমেন্ট ফেস করছে বিভিন্ন আন্দোলন সহ, এটা কিন্তু খুব গভর্নমেন্টের সুবিধা হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন জানি গভর্নমেন্টের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ সব ক্রিয়াশীল রাজনৈতিক দল, তাদের সংযোগটা হচ্ছে না। আমি মনে করি সমন্বয়হীনতার কারণটা এটা না, এটি সরকারকে উদ্যোগ নিতে হবে, যে সরকারকে উদ্যোগ নিতে হবে যে কীভাবে তারা আরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কন্টিনিউয়াস আলোচনা করবে এবং সংস্কারের দিকে যাবে। দেখুন, আরেকটি জিনিস বলা হচ্ছে যে কমিশনগুলো তাদের মতো করে প্রথমে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, বা ধরে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলি, তারপরে তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে। এখানে কিন্তু একটা উইন্ডো হতে পারতো বা একটা স্ট্রাকচার হতে পারতো, যে তারা রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, বিভিন্ন ধরন, আজকে নির্বাচন কমিশন নিয়ে কথা হচ্ছে, কালকে সংবিধান, তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ইন্টারাকশন প্রসেসের মধ্যে থাকতো, তারা জানতো কি হচ্ছে না হচ্ছে। এখন যখন আপনি বলছেন যে আমরা একটা ফ্রেমওয়ার্ক ঠিক করব, আপনারা আপনাদের লিখিত মতামত দেন, সরকার পরবর্তীতে আলোচনা করবে, এখানেই তো একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আমি মনে করি উল্টোটা হতে পারতো, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রত্যেকটা কমিশন আলোচনা করতে পারতো, তাতে রাজনৈতিক দলগুলোর কনফিডেন্স বাড়তো, তারা সরকারের কাছাকাছি থাকতো, ডে টু ডে কী হচ্ছে তারা বুঝতে পারতো। এই সংযোগটা কিন্তু স্থাপন করতে হবে। যে সংযোগটা স্থাপন না করা যায়, যে আমরা একটু বিচ্ছিন্নতা দেখছি বা বিভিন্ন ধরনের কথা শুনছি, তাহলে কিন্তু এটা আরও বাড়বে। এই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এনগেজমেন্ট তৈরি, এবং যতটা এনগেজমেন্ট তৈরি হবে ততই কিন্তু তারা নির্বাচনের যে রোড ম্যাপ সেটা ধারণা পাবে, একটা ডেট না হলেও, এবং আমরা যে সংস্কারের কথা বলছি সেটিও কিন্তু তখন সম্ভব হবে। কিন্তু যদি সংযোগটা দিন দিন ফাটলটা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু অনেক আশঙ্কায় আমাদেরকে ভর করবে। হাসান হাফিজ, আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। আপনার মতটা জানতে চাই, উনি আজকে এটা বলেছেন। সেটা সঠিক কথাই বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেই অনেকগুলি ঘটনা ঘটেছে যেগুলি অনভিপ্রেত, এবং এই সরকারকে, এই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্যে এটা একটা মহল ক্রিয়াশীল আছে, তারা সক্রিয় আছে, এবং দেশে এবং দেশের বাইরে আমাদের মিডিয়াতেও কিছুটা, এবং পাশের দেশের মিডিয়াতে অনেকখানি, এবং আন্তর্জাতিক মিডিয়াতে অনেকখানি আছে, যেগুলির অতিরঞ্জন করা হচ্ছে, ছোট ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে, যাতে এই ম্লান হয়ে যায় এই অর্জনটা। ফলে এই চক্রান্তগুলি কিন্তু আরও ঘনীভূত হবে এবং শক্তি সঞ্চয় করবে। যেই প্রতিপক্ষ, যেই প্রতিবিপ্লবী যেই চক্র আছে, তারা শক্তি সঞ্চয় করবে এবং এটা নস্যাৎ হওয়ার জন্যে আরও বেশি ক্রিয়াশীল হয়ে উঠবে। উনি ঠিকই বলেছেন যে রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিলে তো সংকট হবেই, কারণ আলটিমেটলি দেশটা চালাবে রাজনৈতিক দলগুলি। তাদেরকে এখনই আস্থায় নিতে হবে। আপনি প্রধান উপদেষ্টা 2 বার ডাকলেন, একদিনে 10টা দলকে ডাকলেন, এটা হয় না তো। 1 ঘন্টায় 2 ঘন্টার মধ্যে তো এটা হয় না। তাদেরকে ইনভলভ করতে হবে এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নিতে হবে যে আমরা এটা বাস্তবায়ন করব। আস্থায় না নিয়ে তো এটা হবে না। এবং আমার 2টা কমিশনে যাওয়ার সুযোগ হয়েছিল, একটা সংবিধান সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কার। সেখানে আমরা মতামত দিয়েছি, কিন্তু রাজনৈতিক দলগুলিকে তো তারা এখনো পর্যন্ত ডাকেনি। ডাকাটা তো দরকার ছিল। মূল জিনিসটা হলো রাজনীতিকদের হাতে থাকবে দেশটা চালানোর ভার। এরা খুবই একটা অস্থায়ী সাময়িক একটা সরকার, একটা ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, তাই না? একটা ভোটার লিস্ট তৈরি করতে অনেক জটিলতা আছে, সেখানে আমাদের সেনাবাহিনীর সহায়তা দরকার হবে সঠিক ভোটার লিস্ট করার জন্যে। তো সেগুলি আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমাদের সেনাবাহিনী যথেষ্ট প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে, রক্তপাতকে তারা এড়াতে পেরেছে, কিন্তু সামনের কাজটা কিন্তু আরও বেশি কঠিন আমি মনে করি। 5ই জুলাই মানে 5ই আগস্ট যেটা হয়েছে, সেটাকে ধরে রাখতে হলে, এটাকে সংহত করতে হলে, স্থায়ী রূপ দিতে হলে, এটার সুফলটা পেতে হলে আরও অনেক দূর আমাদেরকে যেতে হবে, এবং মাত্র 24 জন উপদেষ্টার পক্ষে এটা সম্ভব না, এবং সবগুলি রাজনৈতিক দলের পক্ষেও সম্ভব না। প্রত্যেকটা মানুষকে এটার ক্ষেত্রে ইনভলভ হতে হবে, প্রত্যেকটা মানুষকে সংযমের পরিচয় দিতে হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে হয়তো আমরা এই
একটা সংহত রূপ দেখতে পাবো, একটা স্থায়ী রূপ দেখতে পাবো, এবং প্রকৃত সংস্কারটা তখন আমরা দেখতে পাবো। এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, 2 মাসে 3 মাসে আমরা সংস্কার করে ফেলতে পারবো না, হয়তো 6 মাসেও পারবো না, কিন্তু একটা কাঠামো দাঁড়াবে, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে এটা। আচ্ছা, এই কথার সূত্র ধরে আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে জানতে চাই, তারেক রহমান আসলে কোন আশঙ্কা থেকে এত দ্রুত নির্বাচন চাচ্ছেন? না, উনি যে প্রক্রিয়ায় এখন সরকার সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বিনির্মাণ করছে বা যে প্রক্রিয়া যাচ্ছে, এতে একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি হবে স্বাভাবিক। এবং যেদিন একটু আগে যে কথাটি আপনি বললেন যে ফ্যাসিস্ট সরকারটি চলে গেল, তারা তো ষড়যন্ত্র, এটা তো নর্মাল বিষয় যে তারা চাইবে যে এই সরকার যেন সফল না হয়, বাংলাদেশ যেন অস্থিতিশীল থাকে, মানুষ যেন ধারণা করে আগের রিজিমই ভালো ছিল। এবং আপনি যদি দেখেন যে বিভিন্ন টকশোর লাইক কমেন্টে দেখবেন যে আগের সরকারই ভালো ছিল, বিভিন্ন প্রোপাগান্ডা, বাইরের থেকে প্রোপাগান্ডা, এটা তো তারা করবেই। সেজন্য ওনার ধারণাটা অমূলক নয় যে যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে, রিস্ক তৈরি হবে। এখন সেটাকে রোখা যাবে কীভাবে? সেটাকে রুখতে গেলে বিএনপি সহ যে কথাটা আমি একটু আগে বললাম, সেই রাজনৈতিক দলগুলোর সাথে সংযোগ তৈরি করতে হবে। দেখুন, আরও 2-3টি প্রসঙ্গ আমি আপনাকে বলি যে অনেক বড় কাজ কিন্তু সরকারের সামনে। আগের সরকার একটি নির্বাচিত সরকার, সেটা আমি আওয়ামী লীগের রিজিমকে বলছি না বা তার আগে বিএনপিও বলছি না, তার একটা নির্বাচিত সরকার, অনেকগুলো মন্ত্রী, প্রশাসনে তাদের চয়েসের লোক থাকতো, একটা স্বাভাবিক অবস্থায় তারা রাষ্ট্র পরিচালনা করতো। তখনও কিন্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, দুর্নীতি, এই বিষয়গুলো ছিল। তাহলে এখন তো একটা পুরো পরিবর্তিত পরিস্থিতি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সরকারের কাছে কিন্তু প্রত্যাশা আমাদের অনেক, তাহলে প্রত্যাশার চাপটা তো তাদেরকে নিতে হচ্ছে। এখন প্রত্যাশার চাপ নিতে পারেন আপনি কিভাবে? যে আপনি 20 জন বা যে কজন উপদেষ্টা আছেন সাথে রাজনৈতিক প্রজ্ঞা যোগ করেন। আপনি প্রত্যাশার চাপটাও কি একটু বেশি হয়ে যাচ্ছে? অবশ্যই বেশি থাকবে, এটা তো তারা জেনেই দায়িত্ব নিচ্ছেন। আমরা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি, আমারও তো একটা প্রত্যাশা আছে যে এই গভর্নমেন্টের কাছে এটা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেই প্রত্যাশাটা নিতে হবে। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। সুহার্তো 1998-এ 98 সালে যখন স্বৈরাচার সুহার্তোর পতন হলো ইন্দোনেশিয়াতে, তখন তারা এ ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এবং তখন কিন্তু মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ব্যুরোক্রেটিক রিফর্ম নামে তারা একটা আলাদা উইংই করেছিল, যে সুহার্তো যে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে ইন্দোনেশিয়ার 98 সালে, তারা পুরো বিনির্মাণ করবে। এবং তখন এটা প্রতিষ্ঠিত হয়। এবং এখন ওয়ান অফ দি ইফেক্টিভ মিনিস্ট্রিজ হচ্ছে এই মিনিস্ট্রিটা। তার কাজ ছিল যে গণতন্ত্রায়ন, দুর্নীতিমুক্ত, অদক্ষ প্রশাসন, এগুলো নিয়ে কাজ করা। এবং পরবর্তীতে এটা এখন এক্সিস্ট করছে। এখন যেমন গভর্নেন্স নিয়ে তারা কাজ করছে, এখন কোনো ধরনের দুর্নীতি হলে তার নীতিমালা কী হবে সেটা ঠিক করছে। এটা হয়তো বা মিনিস্ট্রির কথা আমরা পরে চিন্তা করি। আমি মনে করি যে একজন উপদেষ্টা ডেডিকেটেড থাকা উচিত ছিল যে সংস্কার বিষয়ক উপদেষ্টা, বা একজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বিষয়ক উপদেষ্টা। এটা এই মুহূর্তে আসলেই প্রয়োজন, যার দায়িত্ব হবে যে বা সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় বিষয়ক উপদেষ্টা। আপনার শুনতে কেমন লাগছে আমি জানি না, বাট একটা উদাহরণ দিয়ে আমি বললাম, এ ধরনের পরিস্থিতিতে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আপনি চীনে দেখেন, আপনি রাশিয়ায় দেখেন, ওই অক্টোবর বিপ্লব দেখেন, ফ্রান্সে দেখেন, এরকম নির্দিষ্ট রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের জন্য আলাদা ব্যক্তিকে অ্যাসাইন করা হতো। এবং সমসাময়িক আমি ইন্দোনেশিয়ার উদাহরণটি দিলাম। আমার মনে হয় এই জিনিসটা খুবই জরুরি হয়ে গেছে। সরকার নিশ্চয়ই ভাবা উচিত যে এরকম কোনো প্রজ্ঞাবান ব্যক্তি, আমাদের এখানে অনেকে উপদেষ্টা হচ্ছেন, বিভিন্ন কমিশনে যাচ্ছেন, এরকম কাউকে খুঁজে বের করা দরকার, যার কাজ হবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করা এবং যে সংস্কারগুলো হচ্ছে এই সবগুলোর কোঅর্ডিনেশন করা। দেখুন, আমাদের প্রত্যেক, এই যিনি বাণিজ্য মন্ত্রীর কথা বলি বা অর্থমন্ত্রীর কথা বলি, তাদের কিন্তু প্রত্যেকটি সেক্টরের চ্যালেঞ্জ রয়েছে। আমরা স্থানীয় সরকারের কথা বলি, স্বরাষ্ট্রের কথা বলি, অনেক ডাবল চ্যালেঞ্জ। আমরা এত লোক কি নামতো রাস্তায়। আবার আরেকটা কি হতো, আওয়ামী লীগের সময় ফোর্স ইউজ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হতো, গুলি করা হতো। মানুষ তো ধরেই নিয়েছে যে এখন আর গুলি করার সুযোগ নাই, বা পুলিশও যেটা করছে এটাই মানবিক পুলিশ, এটাই হওয়া উচিত। কিন্তু ফ্রন্টগুলো কিন্তু বেড়ে গেছে এই সরকারের জন্য। কিন্তু আপনি যদি এখন সবগুলো ডিল করতে চান সেটা তো ঠিক হবে না। এই জন্য আমি মনে করি যে রাজনৈতিক সংস্কার বা এই সামগ্রিক সংস্কার বিষয়ে কোনো উপদেষ্টা হতে পারে। আরেকটি জিনিস দেখুন, গত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এমন ছিল যে মিনিস্টারের বাইরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক একটা উচ্চ পর্যায়ের কমিটি করতো, যেখানে হয়তো বা বাণিজ্য মন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিত, বা অন্য 3-4 জন সিনিয়র মিনিস্টারকে দিত। আপনি এরকম শুনেছেন কোনো কমিটি হয়েছে? বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য 12-13টা মিনিস্ট্রি মিলে, সচিব মিলে কমিটি হতো। তো তারা তো ক্লাস্টার, এটা তো নর্মাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা বিষয় যে ক্লাস্টার করতে হয়, যে একটা অর্থনীতি দেখার জন্য কয়েকজন সিনিয়র, আইন শৃঙ্খলা দেখার জন্য কয়েকজন সিনিয়র, আন্তর্জাতিক পলিসি নির্ধারণের জন্য কয়েকজন ওই মিনিস্টার বা অ্যাডভাইজারদের মধ্যে থাকতে হয়। সেটিও কিন্তু করা হচ্ছে না। তাহলে এই ধরনের সলিউশন যদি আনা হয়, যে আপনি কোনো
উপদেষ্টাকে দায়িত্ব দিলেন সংস্কার এবং সার্বিক বিষয় দেখার জন্য, আবার উপদেষ্টার মধ্যে থেকে আপনি কমিটি উপকমিটি করেন যারা দ্রব্যমূল্য দেখবে, তখন হবে কি মানুষের মধ্যে মেসেজটা যাবে যে নতুন ধরনের আইডিয়াজ আসছে, ইনোভেশন আসছে। আমি মনে করি এই সরকারের যারা আছেন অবশ্যই তারা দিনরাত চেষ্টা করছেন, কিন্তু প্রত্যাশার চাপটা অনেক বেশি। এই ধরনের নতুন ধরনের আইডিয়া বা যে জায়গাটায় পিছিয়ে আমি মনে করি যে ক্যারিসমা বলে, আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি যেটা ক্যারিসমা থাকতে হয়, এক ধরনের ক্যারিসমা থাকবে। আমি বাংলা শব্দটা এই মুহূর্তে আমার মুখে আসছে না, যে ক্যারিসমা থাকতে হবে যে আমাদের এইটা দেখে মনে হবে যে না একটা কিছু হবে। ওই জায়গাটাতে কিন্তু আমার মনে হচ্ছে যে এই সরকার একটু পিছিয়ে, ওই ক্যারিসমাটা শো করা যাচ্ছে না। আপনি অবস্থাটা হচ্ছে অস্বাভাবিক, আর আপনি গভর্নমেন্ট চালানোর চেষ্টা করছেন স্বাভাবিকভাবে, তাহলে তো হবে না। আপনি অন্তর্বর্তীকালীন সরকার, এটা আপনার তত্ত্বাবধায়ক সরকার না, তারপরে উপদেষ্টা বাড়ান, আপনার লোক যোগ করেন, নতুন নতুন আইডিয়া নিয়ে আসেন। সেটি করতে না পারলে তো আপনি চমক দেখাবেন কীভাবে? সেই চমকের জায়গাটাতে আমরা পিছিয়ে, যদি সেটা না করা যায় তাহলে তারেক রহমান সাহেব যে কথাটা বলছেন যে আরও ষড়যন্ত্র, দেখেন ওটা আর একটা ফ্রন্ট, ওখানে আপনার আইটি সেল, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা দপ্তর, তাদেরকে তো ঠিকমতো চালাতে হবে আপনাকে। তাহলে না আপনি ওই যে প্রোপাগান্ডার কথা বলছে বা ফ্যাসিস্টের যারা দোসর তারা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করবে, সেটা আপনি তখন করতে পারবেন। কিন্তু ট্রেডিশনালি এই গভর্নমেন্ট রান করালে তো ফেল করবে, এবং তখন দ্রুত নির্বাচন হবে। আমাদের যে আশাটা যে সংস্কারটা হোক, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হোক, এত লোকের আত্মত্যাগ, সেটা কিন্তু তখন আর থাকবে না। সেজন্য নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে চিন্তা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারবে, আস্তে আস্তে এই সমাধানগুলো কিন্তু করা সম্ভব। আমরা আলোচনায় আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। হাসান হাফিজ, আপনার কাছে আসতে চাই, ধীরে ধীরে আমরা ভোটের পথে এগিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে কিনা? আর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে স্থায়ী প্রক্রিয়ার কথা রাজনৈতিক দলগুলো বলে আসছে, সেটা আসলে কতটা সম্ভব ভোটের আগে আগে? সম্ভব তো করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন একটা মেরুদণ্ড সম্পন্ন একটা নির্বাচন কমিশন আমরা চাই, কিন্তু সব কিছুর মূলে কিন্তু রাজনীতি যদি ঠিক না থাকে তাহলে নির্বাচন কমিশন কি করবে? তারা যদি ডিকটেট করে, তারা যদি ভয় দেখায়, প্রলোভন দেখায়, এবং আমরা যদি সেইখানে দেখি যে তারা সেই প্রলোভনের কাছে নথি স্বীকার করছে, চাপের কাছে নথি স্বীকার করছে, মেরুদণ্ডের পরিচয় দিতে পারছে না, তখন তো আমরা কিছু আশা করতে পারি না। ফলে এটা বিচ্ছিন্ন ঘটনা না, কিন্তু শুধু নির্বাচন কমিশন শক্তিশালী হবে, রাজনীতি দুর্বল হবে, এটা হবে না। রাজনীতিটা সবল হবে, আবার নির্বাচন কমিশন দুর্বল হবে, তাহলে তো হবে না। সব মিলিয়ে একটা সমন্বয়ের ব্যাপার আছে, এটা যেটার কথা উনি বললেন। 24 জন উপদেষ্টা এখন কাজ করছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে 3 জনকে নেওয়া হলো, তো এইটা প্রথম দিকে নেওয়া হলো না কেন? সমস্যাটা কী ছিল? তাই না? একজনের পক্ষে তো 5টা মন্ত্রণালয় দেখা সম্ভব না। এইগুলির মধ্যে তো ভুল আছে। এবং পলিথিন তো আমাদের এখন কোনো এজেন্ডা না। আমাদের এজেন্ডা হচ্ছে দ্রব্যমূল্য, যেটা উনি বললেন, এবং আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্যের এখানেও কিন্তু অনেক সমস্যা আছে। যারা এগুলি নিয়ন্ত্রণ করতো এত বছরের, যে স্টেক হোল্ডার, যারা সুবিধাভোগী, বেনিফিশিয়ারি, তারা কিন্তু সেই পতিত স্বৈরাচারের দোষর। তারা অনেকেই পলাতক। আপনি দেখেন যে সেসব কাউন্সিলর তথাকথিত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল, তথাকথিত নির্বাচনে, তারা পলাতক। ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে, সেগুলি এই একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটটা আমরা ফেস করতে পারছি না, আমরা নাগরিক সেবাগুলি পাচ্ছি না, মিনিমাম যেগুলি আমাদের পাওয়ার কথা সেগুলি পাচ্ছি না। অরাজকতা দেখা দিচ্ছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটা কথা ঠিকই বলেছেন, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল, উনি বলেছেন আগের রাজনৈতিক দলগুলির যে সরকার থাকে তাদের স্তরে স্তরে কিন্তু তাদের একটা কমিটি থাকে। আমরা মেসেজটা কিন্তু জনগণের কাছে সেইভাবে পৌঁছাতে পারছি না, আমাদের সেই ল্যাকিংটা আছে, এটা সত্যি কথা। তো এখন রাজনৈতিক দলগুলিকে যদি আস্থায় নেয়, তাদেরকে যদি দায়িত্ব দেয় যে আপনারা আসেন আমাদেরকে হেল্প করেন সবাই মিলে, তখন কিন্তু ঘন ঘন তাদের সঙ্গে ইন্টারাকশনটা হওয়া উচিত, তাদেরকে এটাতে ইনভলভ করা উচিত। দেশটা তো সবারই, এই অন্তর্বর্তী সরকারের 24 জন ফেরেশতা তো পারবে না একটা কিছু করে দিতে, তাই না? আপনি দেখেন পতিত স্বৈরাচারের তারা কতখানি ভয়ঙ্কর, এখনও পর্যন্ত তারা এতদিন পার হয়ে গেছে, একটা অনুশোচনা করে নাই, একটা গ্লানি নাই, তাদের একটা অনুতাপ নাই যে এতগুলি প্রাণ ঝরেছে। তো কত বড় ন্যাক্কারজনক! এদের তো বিচারটা আগে হতে হবে, কঠিনভাবে বিচার হতে হবে। তারা বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, প্রশাসন ধ্বংস করে ফেলেছে, পুলিশকে নষ্ট করে ফেলেছে, শিক্ষা ব্যবস্থাকে পরনির্ভরশীল করেছে, পরমুখাপেক্ষী করেছে এবং ভারতমুখী করেছে। আমাদের পাঠ্য বই ভারতে কেন ছাপা হবে? আমাদের দেশে কি
অতীতে নিজেদের এখানে ছাপা হতো না? আমরা কেন পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীল হব? কেন আমাদের সীমান্তে রক্ত ঝরবে? তাই না? এগুলি এখন বোঝাপড়ার সময় এসছে, এগুলি ফয়সালা করতে হবে, এগুলি রাজনৈতিক দলগুলি করবে। ইন্টারিম সরকার একটা নির্বাচন দেবে, সুষ্ঠু একটা নির্বাচন দেবে এবং ভোটাধিকারটা নিশ্চিত করবে। এবং আমি যে বললাম যে আমি নির্বাচন কমিশন সংস্কারে গিয়েছিলাম, সেখানে দাবি উঠেছে যে অতীতে যে তিনটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাহলে ভবিষ্যতে আর কেউ সাহস পাবে না। যার মেরুদণ্ড আছে সেই যাবে, না হলে যাবে না, পরিষ্কার কথা। এগুলি কিন্তু ফয়সালা করার সময় এসছে, না হলে এগুলি যদি এখন ঠিকঠাক না করা হয় তাহলে আর হয়তো 100 বছরও আমরা সুযোগ পাবো না। আবার হয়তো বড় একটা স্বৈরাচারী সরকার আমাদের কাঁধের উপরে চেপে বসবে। আমরা তো নেশন কান্ট অ্যাফোর্ড দিস। আব্দুল আল মামুন, আজ আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বলেছেন যে ভবিষ্যতে পেশাজীবীরা যাতে লেজুর ভিত্তিক কর্মকাণ্ডের সাথে না জড়ায় তা নিশ্চিত করতে হবে। পেশাজীবী এবং লেজুর বৃত্তি বলতে আসলে আমরা কি বুঝবো? না, ওটা তো যে কথাটি এখন যে হয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের, যেমন যদি আমরা স্বাস্থ্য খাতে বলি, যেখানে ড্যাব বা সাচিব, ড্যাব হচ্ছে বিএনপির পন্থী চিকিৎসকদের সংগঠন, সাচিব হচ্ছে আওয়ামীপন্থী সংগঠন। আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলি, সাদা দল নীল দল, সম্ভবত এটিকে মিন করেছে। কিন্তু এটির অন্য একটি আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতির চরিত্র পাল্টিয়েছে। এটা হাফিজ ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে আগে পেশাজীবীরাই কিন্তু রাজনীতি করতেন। তখন কি হতো, যে আমি ডাক্তার, আমার একটা পেশা হচ্ছে ডাক্তারই, কিন্তু অর্থ উপার্জন করব, আর জনসেবা, আমার নেম ফেম বা আমার নেতৃত্ব গুণের জন্য আমি বিএনপি বা আওয়ামী লীগ করবো। তখন হতো কি, তারপরে তারা ইলেকশনে যেত, তাহলে দুর্নীতির জায়গাটা কম হতো। এখন তো উল্টো হয়ে গেছে, যে আমরা রাজনীতিকে নিয়েছি পেশা হিসেবে। কি পেশা? সে আমি চাঁদাবাজি করব, আমি দুর্নীতি করব, আমি টেন্ডারবাজি করবো। ওটা আসিফকে নির্ধারণ করতে হবে যে লেজুর ভিত্তির রাজনীতি না করলে তাহলে এবার রাজনীতির তো কারো পেশা না, রাজনীতি হবে আদর্শের, রাজনীতি হবে নেতৃত্ব গুণাবলী অর্জনের জন্য, বা আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে গড়ে উঠবো, আর আমার একটা আরেকটি পেশা থাকবে, সেখান থেকে আমি ইনকাম করবো, আমার ঘর সংসার চলবে, আমার জীবন চলবে। এটি কিন্তু একটা বড় ডিবেট। লেজুর ভিত্তির রাজনীতি, এই ডিবেটটা এখন হওয়া উচিত, যে আমাদের গত 15 বছর 20 বছর বা 50 বছরে আসলে 90 সাল পর্যন্ত এটা ছিল যে বিভিন্ন শিক্ষক, উকিল, ডাক্তার, বিভিন্ন পেশার মানুষ তারা রাজনীতিতে আসতো, তারা সংসদে যেত, মন্ত্রী হতো। কিন্তু এই চরিত্রটা হারিয়েছে আসলে আমার মনে হয় 2000-এর পরে, বেশিরভাগ 90 থেকে হারিয়েছে। ব্যবসায়িকরণ হয়েছে রাজনীতির। তো সেটা দিয়ে এখন ওখানে ডিফাইন করতে হবে যে প্রফেশনাল কারা, যারা সরাসরি রাজনীতি করতে চায়, আমি দল করতে চাই, আমি ইলেকশনে যেতে চাই, এবং তাহলে তো আরও পরিশীলিত রাজনীতি হবে, যে আমার পেশা শিক্ষকতা, কিন্তু আমি এমপি ইলেকশন করছি, আমার এমপি ইলেকশন করলে আমার ডিপেন্ড করার দরকার নেই, আমার পাবলিক লেকচার করবো, আমি সেমিনার করব, বা আমার ওয়াইফের অ্যাসেট থেকে ইনকাম হবে আমার বাবার। সেই রাজনীতি তো আমরা চাই, কিন্তু হয়েছে কোনটি? পৃথিবীর সব দেশের রাজনীতিবিদদের একটা পেশা থাকে, সে হয় ব্যবসা করে, কৃষিকাজ করে, ফার্মিং করে, বক্তব্য দেয়। আর আমাদের এখানে রাজনীতি করি আমরা শুধু এই মুহূর্তে সবচেয়ে বড় যে জিনিসটি, অর্থ উপার্জন করবো, বিত্ত বৈভব করবো, বিল্ডিং করবো। তাহলে সেটি যদি আবার ওই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, যে লেজুর, আর এই লেজুর ভিত্তি যেটি আমি বললাম সেটি হলো সেই জায়গা। বরং আমার মনে হয় যে এই স্টেটমেন্টগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যে লেজুর ভিত্তির রাজনীতি আসিফ মাহমুদ নিষিদ্ধ করতে চাক বা ডিসকারেজ করতে চাক, বা নাহিদ যেটা বলছে যে সংস্কার না করে নির্বাচন, দুটি তো ঠিক। এখন কথা হচ্ছে এটা আপনি করবেন কীভাবে, সেই জায়গাটা আমরা আলোচনা করছিলাম, যে আপনি করবেন কীভাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার তো কোনো প্রতিপক্ষ নেই, এই গভর্নমেন্টের তো কোনো প্রতিপক্ষ নেই। হয়তোবা যারা ছিল, যারা ফ্যাসিস্ট বলছি আমরা বা স্বৈরাচার বলা হচ্ছে, তারা তো বাইরে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে, তারা তো এক ধরনের তাদের অপকর্মের জন্য এখন শাস্তি পাওয়ার জন্য ওয়েট করছে। আপনার তো কোনো প্রতিপক্ষ নেই, তারা নিজেরাও রাজনৈতিক দল নয়, তাহলে নিজেরাও রাজনীতি, তাহলে আপনি প্রতিপক্ষ নেই, তাহলে প্রতিপক্ষ যদি না থাকে তাহলে আপনার সবাই আপনার সমর্থক। তাহলে এই সমর্থকদের সমর্থনটা আপনি কী নেবেন, সেই মেকানিজম ডেভেলপ করতে হবে। আর যদি সেটা না নিতে পারেন, তাহলে এই লেজুর ভিত্তিক রাজনীতি, সংস্কার সবই কিন্তু তখন প্রশ্নের সম্মুখীন হবে। আমার মনে হয় যে জিনিসটি করা উচিত সেটি হচ্ছে যে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যেটা বললাম, সংযোগ বাড়ানো উচিত। আর রাজনৈতিক দলগুলোকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এবারে কিন্তু আমরা সংস্কার না করে, আমার মনে হয় আমি সহ কেউ চাই না যে আমরা নির্বাচনে যাই, আর যেন তো না হবে। তাহলে তাদেরও উচিত যে সরকারের যৌক্তিক যতটুকু সময় দেওয়া সেটা দেয়। আবার একইভাবে সরকার একটা রোড ম্যাপ আসলেই ঘোষণা করা উচিত, কারণ আসলেই দেশকে চালাতে হবে, রাজনীতিবিদরা দেশকে চালাবে, এবং আমরা চাই যে যারা এই সরকারে আছেন তারা সবসময় পূজনীয় হয়ে থাক।
একটা বিপ্লব পরবর্তী সময়ে বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ক্ষমতায় এসছেন, তারা সুন্দর করে কাঠামোটা তৈরি করে ওই কাঠামোর মধ্যে অবশ্যই সবার সাথে যে এগ্রিমেন্ট করে। সময়টা দরকার সংস্কারের জন্য রাজনীতি দলগুলোকে আসলে ওই সময়টুকুতে ধৈর্যের পরিচয় দিবে বলে কি মনে করেন? না দেখুন, ওইখানেই তো বলছি যে আপনি যদি বোঝাতে পারেন যে এই যে আমাদের আজকে বা আরেকটা জিনিস আমি একটা টক শোতে বললাম গত কোন চ্যানেলে, যে আপনি তো কন্টিনিউয়াস ব্রিফিংও করতে পারেন যে এই সপ্তাহে বা এই 15 দিনে পাক্ষিক 10টি কমিশন কি কি কাজ করেছে। আমরা কি এরকম কোনো কিছু দেখেছি? আমাদের কি সরকারের কাছ থেকে এরকম দেখেছি? সরকারের তো প্রধান উপদেষ্টার একজন প্রেস সেক্রেটারি আছেন, উনি বলুক যে 10টি কমিশন এই কাজ হয়েছে, এই কাজ করেছে। আপনি ফেসবুকে দেখেন বলছে, বিচ্ছিন্নভাবে বলছে। না, কিন্তু সমন্বয় তো ভাই নাই, তো সেটা তো বলতে হবে, তাহলে তো রাজনৈতিক দলগুলো বুঝতে হতো যে এটা হচ্ছে। আর একটা হচ্ছে তাদেরকে আপনি আস্থায় নিতে হবে, তো তাদেরকে বলেন যে এটা করছে, এটা করছে, তখন আপনি সাপোর্ট। ওই যেটা বললাম আমি, আপনার প্রতিপক্ষ নেই কিন্তু আপনার পারফরমেন্স আপনি শো করতে পারছেন না। আরেকটা জিনিস দেখুন, আপনাকে কে বলছে যে আপনাকে 20 জন নিয়ে দেশ চালাতে হবে? 20 জন নিয়ে তো কেউ বলেনি আপনাকে দেশ চালাতে হবে। আপনি ওখানে 30 জন করেন, 35 জন করেন, হ্যাঁ ওখানে আলোচনা আসতে পারে কস্ট ম্যানেজমেন্ট, কিন্তু ওই যে বললাম যে আপনি একটা অস্বাভাবিক অবস্থায় স্বাভাবিক প্রক্রিয়ায় আর 10 জন উপদেষ্টার এটা মাথায় বা কেন আসে আমি এটাও বুঝি না, যে 10 জন উপদেষ্টা তো আপনার আসার কথা না। আপনার যতজন লোক লাগবে সুন্দর মতো আপনার দেশটা চালানোর জন্য, মন্ত্রী যেটা ভাই বললেন যে 5টা 6টা করে মন্ত্রণালয়, কারো তো অভিজ্ঞতা নাই। ধরেন বিএনপির একজন নেতা আগে প্রতিমন্ত্রী ছিল, তাকে আপনি মন্ত্রী করে 3টা মন্ত্রণালয় দিলেন, সে কিন্তু জানবে যে কিভাবে আমি মন্ত্রণালয়টা চালাবো। এখন আমাদের তো অনেকের ব্যুরোক্রেটিক নলেজ আছে, কেউ আমরা এখানে স্টুডেন্ট, কেউ অন্য প্রফেশন থেকে এসেছি, তারা প্রত্যেকে ভালো বা তার প্রত্যেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু এই দেশ পরিচালনার তো তাদের অভিজ্ঞতাটা নাই। তখন এমনি অভিজ্ঞতা নাই, আপনি তাকে আবার 4টা 5টা করে মন্ত্রণালয় দিচ্ছেন। এমনও কোনো উপদেষ্টা আছে যার কাজের সঙ্গে তার যে দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন স্বাস্থ্য উপদেষ্টা, উনি চেষ্টা করছেন না তা না, উনি আসলে চেষ্টা করছেন, উনি একজন সজ্জনও বটে, তো ওনার সফলতাও আছে, কিন্তু স্বাস্থ্য খাতে ওনার তো অভিজ্ঞতা নেই, আপনি ওনাকে দিয়ে তো চালাতে পারবেন না। আবার আরেকজনকে নেওয়া হলো, তাকে কেন বিশেষ সহকারী বানালো এটাও আমরা বুঝলাম না। আবার আপনি যেটা বললেন যে 3-4 জনকে নেওয়া হলো, পরে নেওয়া হলো, আবার সেখানে প্রমোশন ডিমোশন কেন তাও বোঝা গেল না। তো এই জিনিসগুলো কিন্তু মানুষ সময় দিচ্ছে, আলোচনা সমালোচনা আমরা দেখেছি। 100 দিন দিচ্ছে। আমার কথা হচ্ছে যে সংস্কার অবশ্যই করতে হবে, লেজুর ভিত্তিক রাজনীতি পেশাজীবী শিক্ষা প্রতিষ্ঠানে থাকা যাবে না, সেটাও মানি, কিন্তু কিভাবে সেটা তো নির্ধারণ করতে হবে যে আমি কিভাবে এটা করব, সেই কিভাবেটা এখন বের করতে হবে। আমার মনে হয় যে টর্চটা গভর্নমেন্টের রেডি আছে এবং সবাই তাতে কারো দ্বিমত নেই, সংবিধান, স্বাস্থ্য, শিক্ষা সব খাত নিয়ে কারো দ্বিমত নেই। এগুলোকে গুছিয়ে আনাটা হচ্ছে সরকারের সব, সেটা কিভাবে আমরা ওই স্টেটমেন্টগুলো জরুরি, নাহলে এই টরের চেয়ে ওই স্টেটমেন্টগুলো জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমরা কথা বলছি নির্বাচন ও সংস্কার, ভাবনা ও প্রত্যাশার পার্থক্য এই বিষয়ে। হাসান হাফিজ, আপনার কাছে আসতে চাই। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ আজকে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে তিনি। আপনার মতটা শুনতে চাই। এটা উনি ঠিকই বলেছেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা 3রা সেপ্টেম্বর সম্পাদকদের সঙ্গে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন প্রথমবারের মতো। সেখানে কিন্তু এই প্রস্তাবটা সম্পাদকদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচনগুলি অন্তত আগে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করা হোক, তাহলে একটা নেতৃত্ব গঠন হবে ভবিষ্যতের এবং একটা ট্রায়ালও হয়ে যাবে, একটা এক্সপিরিয়েন্সও হবে। হ্যাঁ, তো সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এতদিন হয়ে গেল, সেটার প্রক্রিয়াই এত মন্থর যে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। যদি একটা ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে নেতৃত্বটা গড়ে ওঠে এবং শিক্ষাঙ্গনে তাদেরকে ইনভলভ করা যায়, তাহলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, এইসব অপকর্ম, তারপর চাঁদাবাজি, এগুলি থেকে কিন্তু র্যাগিং, বুলিং, এগুলি থেকে কিন্তু একটা মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকারের নির্বাচনগুলি হয়, অনেক নির্বাচন তো করতে হবে। আমাদের ধারণা যে নির্বাচন কমিশন বোধহয় জাতীয় সংসদ নির্বাচনই করেন না, তা না, সারা বছরই লেগে থাকে এবং তাদের এত কাজের চাপ, সেই জনবলটাও বাড়ানো দরকার এবং দক্ষ লোকদেরও নেওয়া দরকার সেখানে। অতীতে তো আজ্ঞাবহ, এবং আমরা দেখেছি যে তথাকথিত ভোটের মধ্যে দুপুরবেলা একরকম পার্সেন্টেজ দেওয়া হলো, একটু পরে সেটা পাল্টে গেল, দ্রুত সেটা বেড়ে গেল। এইসব কারচুপি, এসব অবিশ্বাস্য একটা গাঁজাখুরি একটা নির্বাচন কমিশন যে তথ্যগুলি দিয়েছিল, ফলে মানুষের আস্থাটা তো নষ্ট হয়েছে। এটাকে ফিরিয়ে আনতে কিন্তু খুব কষ্ট করতে হবে, অনেক বেগ পেতে হবে। ভোটার তালিকাটা আপডেট করতে অনেকখানি সময় লাগবে।
সেখানে সেনাবাহিনীর সহায়তা অবশ্যই প্রয়োজন হবে, না হলে কিন্তু পারা যাবে না। এবং অনেক দাবি উঠেছে, প্রবাসীদের ভোটিং এটা ইনক্লুড করতে হবে, তারপরে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে, ভোটার অনেক হালনাগাদ জটিল আছে। কাজ। হ্যাঁ, অনেক জটিল কাজ, কিন্তু এটা রাতারাতি করা যাবে না। তবে নির্বাচন কমিশন যে সংস্কার কমিশন সেটা তাদের কাজ অনেকখানি তারা এগিয়ে ফেলেছে। পুলিশেরটাও যদ্দূর জানি অনেকখানি এগিয়েছে, বিচার বিভাগের সেটাও অনেকখানি এগিয়েছে। কিন্তু মিডিয়া কমিশনের একটা মাত্র মিটিং হয়েছে, এটা গঠিতই হয়েছে পরে। তারপরে আরও নারী নিয়ে আছে, স্বাস্থ্য কমিশন, প্রফেসর জাতীয় অধ্যাপক ডক্টর আজাদ খানের নেতৃত্বে তাদের একটা মিটিং হয়েছে। ফলে আমি বলছি না যে এই পদ্মা সেতুর মতো করে দেখানো দরকার যে কত পার্সেন্ট কোনটার অগ্রগতি, একটা ইনফোগ্রাফ করে দেখানো যেতে পারে। তো এই সামগ্রিকভাবে কিন্তু প্রত্যাশিত গতি আমরা দেখতে পাচ্ছি না। তো এটা তো সংস্কারের নামে তো 2 বছর 3 বছর তো রাজনৈতিক দলগুলো এত সময় দেবে না। হয়তো দেখা যাবে তারা আবার দ্রুত নির্বাচনের দাবিতে হয়তো রাস্তায় নেমে আন্দোলন করছে। তো সেটা আমরা চাই না। রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে এবং নিয়মিত তাদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে, তাদেরকে ইনভলভ করতে হবে, এবং যে সংস্কারটা করা হচ্ছে সেটা যেন তারা বাস্তবায়ন করবে সেই অঙ্গীকারটা তাদের কাছ থেকে নিতে হবে। কিন্তু তাদেরকে আপনি সম্পৃক্ত করবেন না, তাদের উপরে চাপিয়ে দেবেন, এটা তো হবে না। সেটার গ্যারান্টিটা কি? একটা সংস্কার করলো, রাজনৈতিক দল যেটা ক্ষমতায় আসলো তারা সেটা মানলো না, তাহলে নষ্ট হলো না? সময়টা নষ্ট হলো, টাকা নষ্ট হলো, শ্রম নষ্ট হলো, মেধা নষ্ট হলো, সব দিক দিয়ে কিন্তু সেই একটা বিফলতা আমরা এটা দেখতে চাই না। সুতরাং এখন থেকে সমঝে চলতে হবে, উপদেষ্টার সংখ্যা বাড়াতে হবে, রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদেরকে সম্পৃক্ততা বাড়াতে হবে। তখন সবাই মিলে এইসব কেওয়াস, যেসব অরাজকতা চলছে, গার্মেন্টস খাতে অস্থিরতা চলছে, দাবি দেওয়ার জর্জরিত করে ফেলছে এই সরকারকে, তখন সবাই মিলে এগুলিকে ফেস করা যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ ভেঙে পড়েছে, আস্তে আস্তে সেটাকে ফেস করতে হবে। দ্রব্যমূল্য, এখন উপদেষ্টারা যতই বলেন যে আমি বাজারে যাই আমারও খারাপ লাগে, কিন্তু এটা তো কোনো এক্সকিউজ হতে পারে না। মানুষ এটা স্বস্তি চায়, একটা নাভিশ্বাস উঠে গেছে মানুষের। আয় তো রোজগার তো বাড়েনি, 3 মাস কোনো কাজ হয়নি, অর্থনৈতিক মন্দা। আমাদের সৌভাগ্য যে আমাদের প্রবাসী বন্ধুরা যে রেমিটেন্সে আমাদেরকে অবদান রাখছেন, ফলে আমাদের বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়তে হয়নি। কিন্তু তাই বলে এটা যে সবসময় থাকবে, এবং আরও ঋণ শোধ করতে হবে কিন্তু বাংলাদেশকে, সেগুলি জর্জরিত হয়ে আছে, এবং এত যে সম্পদ পাচার হয়ে গেছে সেগুলি উদ্ধার করে আনতে হবে। সেটা কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। এটা একটা রাজনৈতিক এবং একটা ইমেজের ব্যাপার আছে। কোনো আইন করে এগুলি ফেরত আনা যাবে না। কত পার্সেন্ট আনা যাবে সেটার ব্যাপারেও সন্দেহ আছে। যতটা আনা যায়, কিন্তু তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। সেই সুপারিশগুলি এসছে। তাদের ভবিষ্যতে দেশে তাদের যে সম্পদ আছে সেগুলিও বাজেয়াপ্ত করার প্রস্তাব এসছে। ভবিষ্যতে যেন এই ধরনের কেউ হঠকারিতায় এইসব দুর্বৃত্তায়ন যেন না হয়, সেগুলির পুনরাবৃত্তি রোধ করার জন্য কঠোর লাইনে যেতে হবে। সরকার সেটা যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার ঝিমিয়ে পড়ছে, স্তিমিত হয়ে যাচ্ছে উদ্যোগ। আমরা চাইব যে একটা কঠিন, একটা বাস্তবানুগ একটা পদক্ষেপ নিয়ে সরকার এগিয়ে যাবে, এবং আমি বারবার বলছি রাজনৈতিক দলগুলিকে এটার সঙ্গে যুক্ত করতে হবে। না হলে কিন্তু এই বিচ্ছিন্নভাবে একটা কিছু করে চাপিয়ে দিলে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আরও একটা প্রস্তাব এসেছে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত এসেছে। এই বিষয়ে আব্দুল আল মামুন, আপনার মত জানতে চাই। না, এটি অবশ্যই, মানে আমি একদম এটাকে শতভাগ সমর্থন করি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এদের আমাদের নির্ধারিত হতো, কিন্তু এটিকে তো ওই দলীয় প্রক্রিয়া নিয়ে যাওয়া হয়েছে। অবশ্যই নির্ধারিত হতে হবে, তাহলে আরও কম্পিটিটিভনেস বাড়বে, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বাড়বে, ভ্যারাইটি থেকে চুজ করে সঠিক ব্যক্তি নির্ধারণ করা যাবে যিনি ওই এলাকার কাজ। আগে দেখুন, আমরা দীর্ঘদিন দেখতাম যে 20-30 বছর করে চেয়ারম্যান থাকছে, কোনো পৌরসভাতে কাজ করছেন, কারণ তারা ভালো কাজ করতো। দলের তো প্রয়োজন হয়নি, বা ভোট চুরি করতে হয়নি, বা আপনার কোনো ব্যালট বাক্স ছিনতাই করতে হয়নি। এই প্রক্রিয়াটাতে গেলাম যে যখন এই সরকারটাকে ইন্ট্রোডিউস করলো তখন থেকে। আরেকটি জিনিস আপনি জিজ্ঞেস করেছিলেন হাফিজ ভাইকে, যে স্থানীয় সরকার নির্বাচন করে তারপরে নির্বাচন কিনা। আমি মনে করি যেটি নির্ভর করবে এই সরকার কেমন করে তার উপরে, এই সরকারের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে যে সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো করে তারপরে জাতীয় নির্বাচনে যেতে পারবে কিনা। পর্যন্ত সরকারের কার্যকলাপে কি মনে হয় কত? না, প্রথম কথা হচ্ছে যে একটা অনেক চ্যালেঞ্জ তাদের সামনে, এবং কোনো আমার বলতে দ্বিধা নেই, অথবা তারা দিনরাত না ঘুমিয়ে কাজ করছেন, চেষ্টা, ওই জায়গাটিতে কোনো ইস্যু আমি দেখি না, এবং আমাদের সমর্থনও তাদের প্রতি আছে। কিন্তু আপনাকে ইফেক্টিভ হতে হবে।
আপনার কাজগুলো যে সিদ্ধান্ত নিচ্ছেন, যেগুলো কাজ করছে, সেটা জনকল্যাণের জন্য দৃশ্যমান হতে হবে যে আমি এই কাজটা করছি। সেই জায়গাটাতে একটু তো অবশ্যই ঘাটতি রয়েছে। ওইখানে ফিরি আবার, যে যদি সেটা না হয় দেখা যাবে যে, তবে হ্যাঁ এটা ঠিক অবশ্যই ভোটার তালিকা টেস্ট করা বলেন, প্রশাসন ঠিকমতো কাজ করবে কিনা সেটা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী অনেক বড় রোল থাকে সেটাকে বলেন। তারপরে এখন আগে আপনি একটা দলের পারপাস সার্ভ করে এটা নির্বাচন করে দিয়েছেন, এখন তো সব দলের কথা আপনাকে শুনতে হবে। বিএনপির কথাও যেমন শুনতে হবে, জামাতও এখন অ্যাক্টিভ থাকবে, বা সিপিবি অ্যাক্টিভ থাকবে, অন্য অন্য রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করবে তারা অ্যাক্টিভ থাকবে। সবার কিন্তু আপনার এই তাদের সমস্ত এক্সপেকটেশনগুলোকে ম্যানেজ করে কিন্তু নির্বাচনটা করতে হবে। নতুন নতুন দলও আসবে, আরও 39টা হয়ে গেল দল বেড়ে। আপনি আগে তো আওয়ামী লীগ যা বলতো তাই হতো, এখন তো তা হবে না। প্রত্যেকের একটা প্রত্যাশা আছে, সেজন্য কিন্তু আপনি কতটুকু স্থানীয় সরকার নির্বাচন করে আসতে পারলে ভালো, বাট সবগুলো করে নির্বাচন দিতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন হবে, যেটা হাফিজ ভাই বললেন এক্সপেরিমেন্টালি করতে পারে, পাইলট করে, কিন্তু সব নির্বাচন দিতে গেলে কিন্তু কয়েক বছর লেগে যাবে। ওই জন্য আমি মনে করি যে সে আইডিয়াটি পুরোপুরি কতটুকু ঠিক তা জানি না, বাট স্থানীয় সরকার হতে পারে। আর একটি হচ্ছে, দেখেন যে আমরা সংস্কারের কথা বলছি, বা আপনার আজকে যে নাম আপনি দিয়েছেন যে নির্বাচনী সংস্কার প্রত্যাশা, কয়েকদিন পরে কিন্তু এই সমস্ত সংস্কার কমিশন, যেটা 6টি বা মোটা দাগে 10টির কথা আমরা বলছি যে প্রথমগুলো ছাড়াও হয়েছে অনেকগুলো, এইটি আপনার টেবিলে আসবে। এরপরে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। আপনি কি ওই যতগুলো এই যে সংস্কার প্রস্তাব 10টির, আপনি কি প্রধান উপদেষ্টা আমাদের নাহিদ বা মাহফুজ বা আসিফ নজরুল সাহেব, ওনারা কি বসে এইটা কাজই করবেন, নাকি দেশ চালাবেন, কোনটা করবেন? সেটার ফ্রেমওয়ার্কটা কিন্তু ক্লিয়ার না। আপনি তো 20 মিনিটের আলোচনায়, আগে যে ঘটনাটা ঘটেছে যে 20 মিনিটের আলোচনায় ডেকে আনলেন, বললেন যে ঠিক আছে এইটা সিদ্ধান্ত, তা তো আর হবে না। তাহলে সেটাও কিন্তু ওয়ার্কআউট করতে হবে যে আপনি 10টি সংস্কার কমিশন যখন রিপোর্ট দিল, তাদের দায়িত্ব শেষ। এরপরে তো আপনাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসেনসাস তৈরি করে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তার মেকানিজম তো দেখছি না। তখন কিন্তু এখন থেকে যদি না ভাবা হয় যে 10টি কমিশন রিপোর্ট দিলে আমরা কিভাবে এগুবো, তাহলে কিন্তু আর এক ক্রাইসিস তৈরি হবে কিন্তু। কারণ আপনি কি 1 মাস ধরে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম বাদ দিয়ে এই উপদেষ্টারা কি শুধু আলাপ আলোচনা করবেন? তার মানে কি আপনার একটি কমিটি বা আপনার লোক ডেডিকেটেড লাগবে, যারা এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো আবার রিভিউ করবে, আস্তে আস্তে দেখবে এবং সেটা বাস্তবায়ন করবে। ওই জন্যই বারবার বলছি যে সমন্বয়টা দরকার। এই সরকারের সদিচ্ছা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এরা তো দুর্নীতি করছে না, কেউ টেন্ডারবাজি করছে না, কোনো অভিযোগ নেই, সবাই সজ্জন এবং চেষ্টাও করছে, কিন্তু ইফেক্টিভ হতে হবে। এবং যে জায়গাগুলিতে ইস্যু, সেটিকে এলিমিনেট করে আমরা যেন সংস্কারের পরে একটা, যে সময় খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, রোডম্যাপটা দিয়ে আমরা নির্বাচন দেখতে চাই এবং একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেটি আমরা প্রত্যাশা করি যে পূরণ হবে আমাদের এই গভর্নমেন্টের মাধ্যমে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।